নমস্কার। আজ 25শে জুন বৃহস্পতিবার। আপনারা দেখছেন নিউজ বাংলা। রাজ্য থেকে দেশ থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ সব ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। বুধবার রাতে অভিষেকের বাড়িতে সিআইডি কোর্টের নির্দেশে 30শে জুন কণ্ঠস্বর রেকর্ড করার নোটিশ দিয়ে গেল তদন্তকারীরা। অভিষেক এবং তার আত্মসহায়কের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় দায়ের এফআইআর জন্য নয়া 2 অভিযোগ। শ্রদ্ধার্ঘ্য ভাতা নিয়ে অভিষেকের দুর্নীতি, ফের থানায় অভিযোগ দায়ের ববি। মমতা নাকি ঋতুব্রত, কোন তৃণমূলে, জবাবে দ্বন্দ্ব বাড়ালেন অনুব্রত। তারাই তৃণমূল দাবি জানাতে এবার প্রমাণ সহ জ্ঞানেশ কুমারের দরবারে যাবেন ঋতুব্রতরা। দিল্লি থেকে বার্তা পাওয়া গেলেই রওনা। জামিন পেলেন না উদয়ন, তোলাবাজির সঙ্গে যুক্ত হলো নতুন মামলা। আবার 6 দিনের জেল হেফাজত প্রাক্তন মন্ত্রীর। 3 কেজি সোনার মালকিন টিনা কোথায়? পুলিশি তল্লাশির আগেই স্বামীর সঙ্গে উধাও তৃণমূল নেত্রী। 8 বছর আগে সিপিএম সমর্থক দম্পতিকে পুড়িয়ে মেরেছিল তৃণমূল। শুভেন্দুর নির্দেশের পরে গ্রেপ্তার 10 অভিযুক্ত। পঞ্চায়েতের গাছ বিক্রির টাকা পার্টি ফান্ডে জমা। বাঁকুড়ায় তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস। দলের নির্দেশেই টাকা তুলেছিলাম, কাটমানি ফিরিয়ে স্বীকারোক্তি 2 তৃণমূল নেতার। ডানকুনির কাউন্সিলরকে ডিম থেরাপি প্রতিবাদের নামে হুজ্জুতি বরদাস্ত নয়, সতর্ক করল পুলিশ। থানা, হাসপাতাল, আদালত একদিনে ডিম খাওয়ার হেট্রিক বীরভূমের তৃণমূল নেতার। মমতার আশপাশের চোর ডাকাতদের সরিয়ে নিচ্ছে বিজেপি, কেন শুভেন্দুকে ধন্যবাদ, বিতর্কে ব্যাখ্যা দিলেন মহুয়া। টাকা নিয়ে টিকিটের তোপ, আইপ্যাক কর্তার বিরুদ্ধে প্রতারণা মামলা তৃণমূল নেতার। গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টে প্রাক্তন মন্ত্রী মানস ভূঁইয়া মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি ভট্টাচার্য। ধৃত পুলিশ কর্তা শান্তনুর ঘনিষ্ঠ একাধিক অফিসার ইডির নজরে, তলব করা হলো সোনা পাপ্পু বাড়ির লোকেদের। বরুণ বিশ্বাস হত্যায় জড়িত জ্যোতিপ্রিয় সহ একাধিক তৃণমূল নেতা, নতুন করে তদন্তের দাবি দাদার। চা শ্রমিকদের লক্ষ লক্ষ টাকার প্রতারণা তৃণমূল নেতার, অভিযোগ দায়ের হতেই পলাতক। যোধপুরের সম্পত্তি দখলের অভিযোগ, বিধাননগর উত্তর থানায় তলব প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ এবং তার কন্যাকে। মুকুটমণিপুরের পার্ক থেকে এসি চুরির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা, পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। তারাতলা বিপর্যয়ে গ্রেপ্তার 3, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘণ্টা দেড়েকের মধ্যে অ্যাকশন। তারাতলার গুদামে নকশার ত্রুটি, কলকাতার তৃণমূল জামানায় ছাড় পাওয়া সব নির্মাণ খতিয়ে দেখবে রাজ্য, কাজ বন্ধ 31শে জুলাই পর্যন্ত। কুখ্যাত আশগড়াই তারাতলার গুদামে নির্মাণে যুক্ত অভিযোগ তুলে আগেই বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল বাম কর্মী ইউনিয়ন। জুট মিলের চাকরি হারিয়ে পেটের দায়ে তারাতলায় কাজ কৃষ্ণ, ছেলের মৃত্যুতে শোকে পাথর বৃদ্ধা মা। শুভেন্দুর কাছে বিচার চাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তামান্না খুনের গ্রেপ্তার আরও 2, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মা সাবিনা। নিহতের পুত্রের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাক্ষাতের পরের দিনই কাকদ্বীপে সিপিএম কর্মী দেবু দাস খুনে গ্রেপ্তার 10। লোহার রডে বুকে 4 বারাসত আদালতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু আইনজীবীর, জখম 2। মালদহে নৌকায় বজ্রপাত, মৃত 4 যাত্রী। পুরুলিয়া ও নদিয়ার বজ্রাঘাতে মৃত 3। ভূমিধসে অবরুদ্ধ একাধিক রাস্তা, বৃষ্টি বিপর্যয়ে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের একাংশর। হরপাবানের আশঙ্কা বাড়ছে উত্তরে, অতি ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের 7 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া। শিলিগুড়ি মিরিক সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে তোড়জোড়, বেইলি ব্রিজ বানাচ্ছে সেনা। কর্মে অবিচল, প্রবল ঝড় জলের সীমান্তে অতন্দ্র প্রহরী, বজ্রাঘাতে মৃত্যু কর্তব্যরত জওয়ানের। রেলের জমি দখল করে বাস, টিকিয়াপাড়ায় চলল বুলডোজার, গৃহহীন 120 পরিবার। বার্ন স্ট্যান্ডার্ডের জমিতে 100 কোটির হাসপাতাল, মোদির শিলান্যাসের পর কাজ শুরু রেলের। মমতার আমলে আইন মেনে ভাঙা হয়নি পুরুলিয়ার পুর বোর্ড, প্রশাসক পদ খারিজ করল হাইকোর্ট। টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাইকোর্টের, কবে শুরু কাজ? শিশু সন্তানের জন্য তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি পেলেন রক্ষা কবচ, কবে কাউন্সিলর স্বামীর আবেদন খারিজ? মাওবাদীকে আইনি সহায়তা নয়, আইনজীবী না পেয়ে আদালতে নিজেই সওয়াল অর্জুন মুন্ডার।
সারেন্ডায় তারা খেয়ে বাংলামুখী 14 বছর পর ঘরেই আশ্রয় নাকি আত্মসমর্পণ মাওবাদী আকাশের। আমতায় বোমা বিস্ফোরণের ঘটনায় 2 মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল এনআইএ, আগেই পাকড়াও 4 জন। বাবার মৃত্যু সিবিআই হেফাজতে, বকটুই মামলায় 4 বছর পর লালনের পুত্রকে পাকড়াও, এখনো অধরা 2। সাপ থেকে সাবধান, কালাত চন্দ্রবোরার আতঙ্কে সরকারি হাসপাতালে পোস্টার দরজায়। হোমস্টে ঘিরতে বিদ্যুতের তার, ঝাড়গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতির মৃত্যুতে গ্রেপ্তার মালিক। ভাজাভুজিতে ব্রেক, রাজনীতির সরিয়ে স্বাস্থ্য সচেতনতার শিবির মহিলা বিজেপির। দল বিরোধী কাজে বর্তমানে 2 পদ্মনেতাকে শোকজ, সাময়িক বরখাস্ত। চোখের চিকিৎসায় বিদেশ যেতে চেয়ে আদালতে অভিষেক, জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিল প্রকল্পের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার সরকারি ঘোষণার পর থেকে শুরু হয়েছে জোর আলোচনা। রাজ্যে নতুন বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই সিদ্ধান্তের কথা ঘোষণা করার পর সামাজিক মাধ্যম থেকে রাজনৈতিক মহল সর্বত্র বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। সবথেকে বেশি প্রশ্ন উঠেছে পড়ুয়াদের খাবার তালিকা নিয়ে। এতদিন মিড ডে মিল যে পাওয়া যেত, নতুন ব্যবস্থায় সেই ডিম থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে একটি কথিত সাপ্তাহিক মেনু, যেখানে দাবি করা হয় ইসকনের তত্ত্বাবধানে স্কুলগুলোতে সপ্তাহের প্রতিদিন নির্দিষ্ট নিরামিষ খাবার পরিবেশন করা হবে এবং সেই তালিকায় ডিমের কোনো উল্লেখ নেই। এই পোস্ট সামনে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক। অনেকে আশঙ্কা প্রকাশ করেন যে মিড ডে মিল থেকে ডিম সম্পূর্ণ বাদ দেওয়া যেতে পারে। আবার কেউ কেউ প্রশ্ন তোলেন শিশুদের পুষ্টির চাহিদা কিভাবে পূরণ করা হবে। বিতর্ক ক্রমশ বাড়তে থাকায় অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইসকন কলকাতার সহ সভাপতি ও মুখপাত্র রাধারমন দাস। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে মেনুর তালিকা ঘুরছে তার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই। এখনো পর্যন্ত মিড ডে মিলের চূড়ান্ত মেনু নির্ধারণ করাই হয়নি। নিজের এক্স হ্যান্ডেলে রাধারমন দাস লেখেন, আমার নজর এসেছে যে কলকাতায় মিড ডে মিল নিয়ে কিছু মানুষ একটা খাবারের তালিকা শেয়ার করছেন, কিন্তু সেই তালিকা আমরা তৈরি করিনি এবং সম্পূর্ণ এটি ভুয়ো, অনুমোদিত নয়। এখনো কোনো মেনু চূড়ান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব, তাই অনুগ্রহ করে ভুল তথ্য প্রচার করবেন না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তালিকায় দাবি করা হয়েছে সোমবার ভাত এবং সয়াবিন, মঙ্গলবার ভাত, ডাল, আলু চোখা, বুধবার পোলাও এবং মটর পনির, বৃহস্পতিবার ভাত এবং কুমড়ো চানা, শুক্রবার ভাতের সঙ্গে মিক্সড ভেজিটেবল অথবা কাবলি চানা এবং শনিবার খিচুড়ি, পাঁপড় কিংবা মিষ্টি দেওয়া হবে। এই তালিকায় কোথাও ডিমের উল্লেখ না থাকায় অনেকেই আবার ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে ইসকনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তালিকার কোনো সত্যতা নেই, ফলে ডিম থাকবে কি থাকবে না কিংবা শিশুদের জন্য কী ধরনের খাদ্য তালিকা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানানো হচ্ছে। উল্লেখ্য, রাজ্য বাজেটে এই প্রকল্পের ঘোষণা হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে প্রাথমিকভাবে কলকাতার স্কুলগুলোতে পরীক্ষামূলক বা পাইলট প্রকল্প হিসেবে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। তিনি বলেন, পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া হচ্ছে। তারা খাবার পরিবেশন করবে, খেয়ে দেখুন গুণগত মান ভালো, আপনার ইচ্ছে না হলে হরে কৃষ্ণ বলবেন না। এদিকে ইসকনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা বহু বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ শিশুর জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করে আসছে। শিশুদের প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন এবং অন্যান্য পুষ্টিগুণ নিশ্চিত করে চূড়ান্ত খাদ্য তালিকা তৈরি করা হবে। ফলে আপাতত একটা বিষয় স্পষ্ট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মেনুকে সরাসরি বা চূড়ান্ত তালিকা বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই। এখন সকলের নজর রয়েছে ইসকনের আনুষ্ঠানিক ঘোষণার পর, যেখানে জানা যাবে কলকাতার স্কুল পড়ুয়াদের জন্য ঠিক কী ধরনের মিড ডে মিল পরিবেশন করা হবে। পুরো রাত কেঁদেছিলাম, পাশে শুধু শুভেন্দু ছিলেন, পুরনো কথা ফাঁস করলেন মহুয়া মৈত্র। বিদ্রোহী সাংসদের নিশানা করার মধ্যে শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত রসায়ন নিয়ে মুখ খুললেন মহুয়া মৈত্র। তিনি দাবি করলেন, যখন তারা দুজনে তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন খুব ভালো সম্পর্ক ছিল। করিমপুর যখন বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন তখন তার হয়ে প্রথম প্রচার করতে গিয়েছিলেন শুভেন্দু। এমনকি লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ার পর হতাশ হয়ে যখন রাতভর কেঁদেছিলেন তখন শুভেন্দুই তার পাশে ছিল বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া। কিছুটা আবেগেও ভেসে যান। সংবাদ মাধ্যমের
সাক্ষাৎকারে কৃষ্ণনগরের সাংসদ বলেন, শুভেন্দু আমার খুব ভালো বন্ধু। আমরা যখন একসঙ্গে অর্থাৎ তৃণমূল দলে ছিলাম তখন উনি আমায় অনেক সাহায্য করতেন। আমি যখন প্রথম করিমপুরে লড়াই করেছিলাম তখন কেউ আসেনি, আমার জন্য প্রচার করতে কেউ আসেনি। প্রথম মিছিল করেছিল শুভেন্দু অধিকারী। এখনও দেখুন, শুভেন্দু আর আমি একাই ছিলাম। মহু আরও বলেন, আমার পতাকার দরকার ছিল, শুভেন্দু আমাকে পতাকা পাঠিয়েছে। 2014 সালে আমার লোকসভার টিকিট পাওয়ার কথা ছিল, আমি পাইনি। পুরো রাত কেঁদেছিলাম। তখন শুভেন্দু বলেছিলেন, না বোন, তোমার সঙ্গে আছি। সেই সঙ্গে কৃষ্ণনগরের সাংসদ দাবি করেন, শুভেন্দু বিজেপিতে চলে গেলেও ব্যক্তিগত কানেকশন আছে। বিজেপির সেই শুভেন্দুকে একটা ধন্যবাদ জানিয়েছেন মহুয়া। আসলে একটা সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিল তারা বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছে। যেই তালিকা আছে ফিরহাদ হাকিম, অরিপ বিশ্বাসের মতো নেতারা। মহুয়া দাবি করেছেন, মমতা যে কাজটা পারেনি সেই কাজটা একদিনে শুভেন্দু এবং বিজেপির নেতারা করে দিয়েছেন। তারা তৃণমূলের শুদ্ধিকরণ করে দিয়েছেন বলে দাবি করেন মহুয়া। তিনি বলেন, প্রত্যেক কর্মীকে বলছি, ওদের যেতে দিন। আমরাও তো নিতাম, মনে আছে সিপিআইএম থেকে কত সদস্য যোগ দিতেন। যখন যোগ দিতেন তখন দেখতাম ওই বুথে হেরে গিয়েছি, কারণ সদস্য আসতো কিন্তু ভোটার আসতো না। ঠিক এই জিনিসটাই হয়েছে। যেতে দিন এই নির্বাচন সদস্যদের। এরা একটাও নিজের জন্য জেতেনি, প্রত্যেকে দলের প্রতীক এবং কর্মীদের জন্য জিতেছে। সেই সঙ্গে কৃষ্ণনগরের সাংসদ আরও বলেন যে শুদ্ধিকরণ মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসার জন্য এতদিন ধরে করতে পারেনি। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তিনি এতদিন ঝেড়ে মুছে সাফ করতে পারেননি। একদিকে শুভেন্দু অধিকারী আর বিজেপি এসে করে দিয়েছে, আমি ধন্যবাদ জানাই। তারাতলার দুর্ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় নিয়ে তৃণমূলকে তোপ মন্ত্রীর। কন্ট্রোল রুম খুলল নবান্ন। তিনতলার ছাদের ঢালাইয়ের সময় তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি। প্রায় 10 জনকে উদ্ধার করা হলেও এখনও ভিতরে বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী ইন্দ্রনীল খা এবং অগ্নিমিত্রা পাল। ইন্দ্রনীল খা বলেন, দমকল, পুলিশ কর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে গিয়েছে, সেনা নামানো হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য প্রাণগুলোকে বাঁচানো। দ্রুত গতিতে উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের আমলে নির্মমানের সামগ্রী ব্যবহার করে গোডাউনটি তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে, এমনটাও শোনা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, বন্দরের জমিতে তৈরি হচ্ছিল চায়ের গুদামটি। বুধবার চলছিল তিনতলার ঢালাইয়ের কাজ, আর সেই সময় হুড়মুড় করে ভেঙে পড়ে নির্মীয়মান গুদামের ছাদ। নিচে চাপা পড়ে যান শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। আনা হয়েছে অত্যাধুনিক পদ্ধতির গ্যাস কাটার ক্রেন। পৌঁছেছে অ্যাম্বুলেন্স। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক রাকেশ সিং, মন্ত্রী ইন্দ্রনীল খা এবং অগ্নিমিত্রা পাল, পুর কমিশনার স্মিতা পান্ডে। সূত্রের খবর, ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে পুরোদমে। ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাকেশ সিং এর দাবি 6 জনের মৃত্যু হয়েছে, তবে ভিতরে এখনও কমপক্ষে 30 জন আটকে রয়েছে। উদ্ধার কাজে সেনা নামানো হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসছে আর্তনাদ। বাইরে থেকে ভেতরে আটকে পড়াদের নাম ধরে ডেকে বোঝার চেষ্টা করা হচ্ছে তারা কোন পরিস্থিতিতে রয়েছেন। এদিকে নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। চালু করা হয়েছিল 3টি নম্বরগুলো আপনাদের জানিয়ে দিই। 1070 869798 1070 033 22143526 এবং 033 22535185। এদিকে ইতিমধ্যে শ্রমিকদের পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থলে হাজির হয়েছেন। কান্নায় ভেঙে পড়ছেন তারা। গোটা ঘটনায় তৃণমূলের দুর্নীতিকে দায়ী করছে এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, বেআইনিভাবে গুদামটি করা হয়েছিল। কাটমানি নিয়ে এমন লোককে গোডাউন তৈরির কাজ দেওয়া হয়েছিল যার এই কাজে কোনো অভিজ্ঞতা নেই। পাশাপাশি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার জেরে এই ভয়ঙ্কর পরিস্থিতি। এই বিষয়ে পোর্টকে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। চাকরির নাম করে এত টাকা নিতেন, এত টাকা নেওয়ার অভিযোগ। এবার কি গ্রেপ্তার হতে পারেন মানুষ ভূঁইয়া? আশঙ্কা তৈরি হতেই বড় পদক্ষেপ। চাকরি দেওয়ার নাম করে অর্থ আদায়ের অভিযোগ। নতুন করে বিতর্কের মুখে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মানুষ ভূঁইয়া। সেই অভিযোগের জেরে গ্রেপ্তারের আশঙ্কা এবার আদালতের দ্বারস্থ হয়েছেন মানুষ। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রক্ষা কবচে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সূত্রের খবর, সম্প্রতি তার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়ের অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে
বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ইতিমধ্যে তাকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আইনজীবীদের একাংশের মতে পুলিশি তদন্তের অগ্রগতি এবং সম্ভাব্য গ্রেপ্তারির আশঙ্কা এড়াতে আগাম আইনি সুরক্ষার জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন মানস ভূঁইয়া। আদালতে তার আইনজীবীর তরফে আবেদন জানিয়ে বলা হয়েছে তদন্তের সহযোগিতা করতে তিনি প্রস্তুত, তবে অযথা গ্রেপ্তারি পদক্ষেপ থেকে সুরক্ষা প্রয়োজন। অন্যদিকে অভিযোগকারীদের দাবি চাকরির প্রতিশ্রুতি দিয়ে অন্যায়ভাবে অর্থ আদায় করা হয়েছে, সেই অভিযোগে যথাযথ তদন্ত হওয়া উচিত। যদিও কয়েকদিন আগে মানস ভূঁইয়া নিজে সেই অভিযোগ অস্বীকার করেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীরা বিষয়টিকে নিয়ে তৃণমূলকে নিশানা করতে শুরু করেছে। এখন নজর আদালতের সিদ্ধান্তের দিকে। আদালত মানস ভূঁইয়াকে অন্তর্বর্তী সুরক্ষা কবচ দেবে কিনা তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে তৎকালীন মন্ত্রী তথা মানস রঞ্জন ভূঁইয়া এবং তার ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে 5 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুলে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার এক বাসিন্দা। অভিযোগকারী বিকাশ কুমার টুং, তিনি সবং বিধানসভার 16 নম্বর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তার দাবি, 2026 সালে বিধানসভা নির্বাচনে তাকে তার স্ত্রী মঞ্জু সাহু টুঙ্কুকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ ছিল তৎকালীন মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়ার মধ্যস্থতা এবং তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স এবং ভোলানাথদের মাধ্যমে 5 লক্ষ টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত 1 মার্চ 2026 তারিখে সিআইএসবি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের অধীনে স্টুয়ার্ড পদে তেমাথানি ইরিগেশন বাংলোর কাজে যোগদান মঞ্জু সাহু টুং। তার ওয়ার্কম্যান রেজিস্টার নম্বর ছিল CISBW46। পরিবারের দাবি, চাকরিতে যোগদানের পর নিয়মিত কাজ করলেও মাত্র 2 মাসের মাথায় গত 6 মে তাকে জানানো হয় যে তার চাকরি বাতিল করা হয়েছে। এমনকি চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, মার্চ মাসের বেতন হিসেবে তার ব্যাংক অ্যাকাউন্টে 10,747 টাকা জমা পড়ে। এদিকে হঠাৎ চাকরি বাতিল হয়ে যাওয়ার পর থেকে পরিবার চরম বিপাকে পড়ে। অভিযোগকারী বিকাশ কুমার টুংয়ের দাবি, এই ঘটনার পর থেকে তার স্ত্রী মানসিক অবসাদে ভুগছেন। পাশাপাশি তিনি আশঙ্কা করছেন যে পরিস্থিতি আরও ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে। পুরো ঘটনায় সবং থানার পুলিশ লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু করেছে। তারাতলা কাণ্ডে গ্রেপ্তার 3, কাদের নামে তালিকা তৈরি করছে পুলিশ। 10 ঘন্টা পরেও চলছে উদ্ধার কাজ, এখনও আটকে বেশ কয়েকজন। তারাতলা গোডাউন ভেঙে পড়ার ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ। সেদিন রাতে তারাতলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওই নির্মাণ কাজ দেখাশোনার দায়িত্বে থাকা সুপারভাইজার এবং শ্রমিক সরবরাহের দায়িত্বে থাকা 2 ঠিকাদার। জানা গিয়েছে ধৃত 3 জনের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার, মোহাম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী। এদের মধ্যে সৈয়দ মোহাম্মদ গুলজার ছিলেন সুপারভাইজারের দায়িত্বে। ওই নির্মাণ কাজে শ্রমিক সরবরাহের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী। এদিন দুপুরে তালাতলার ওই নির্মাণ গোডাউন ভেঙে পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় 20 জন। ঘটনার পর প্রায় 10 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আটকে পড়া সব শ্রমিকদের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাতেও টানা উদ্ধার কাজ চালাচ্ছে সেনা, পুলিশ, এনডিআরএফ এবং এসডিআরএফ। পুলিশ সূত্রে খবর, শুধু এই 3 জন নয়, যে সংস্থা ওই গোডাউন নির্মাণ করছিল তার মালিক শম্ভুনাথ বেহেরা সহ আরও বেশ কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ঠিক কী ধরনের গাফিলতির কারণে এত বড় বিপর্যয় ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। গত জানুয়ারি মাসে কলকাতা পৌরসভা থেকে ওই গোডাউনের নির্মাণ নকশায় অনুমোদন দেওয়া হয়েছিল। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন সেই নকশাতে ভুল ছিল বলে পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে তাকে জানানো হয়েছে। নকশায় সত্যি ভুল ছিল কি না থাকলেও সেই নকশায় পুরসভার কোনো আধিকারিকরা অনুমোদন দিলেন তাও খুঁজে বের করার চেষ্টা চলছে। নির্মাণ সামগ্রীর মান ছিল ঠিক কিনা তাও দেখা হচ্ছে। শ্রমিকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে এমআরআই দায়ের করে লালবাজার। গোডাউন তৈরির যে প্ল্যান এবং ম্যাপ সেই সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুরসভার যে আধিকারিকরা এই বিল্ডিং প্ল্যানের অনুমোদন দিয়েছিল তাদের প্রত্যেককে চিহ্নিত করে তদন্তের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে লালবাজার সূত্রে খবর। গোডাউনের নকশা আদৌ বৈধ ছিল না অবৈধ তাও খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, পুরসভার বেশ কয়েকজন আধিকারিকের নামের তালিকা প্রস্তুত করেছে লালবাজার। মুখ্যমন্ত্রী অবশ্য আরও দাবি করেছেন, পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং ভারতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা একযোগে দ্রুত উদ্ধার কাজ শুরু করায় অনেক প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
বরুণ বিশ্বাস হত্যায় জড়িত জ্যোতিপ্রিয় সহ একাধিক তৃণমূল নেতা, নতুন করে তদন্তের দাবি দাদার। গাইঘাটার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে নতুন করে তদন্তের দাবি। ষড়যন্ত্রের চিহ্নিত করে নতুন করে তদন্তের দাবি তুলল তার পরিবারের দীর্ঘদিনের দাবি, বরুণের হত্যাকাণ্ডে জড়িত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রুনের দাদা অসিত বিশ্বাস বনগাঁর পুলিশ সুপার ও বনগাঁর জিআরপি থানায় লিখিতভাবে নতুন করে তদন্তের আবেদন জানালেন। অসিত বিশ্বাসের অভিযোগ, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ কয়েকজন তৃণমূল নেতা বরুণকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। ষড়যন্ত্রকারীদের মামলায় যুক্ত করা হোক। সালটা 2012 5ই জুলাই গোবরডাঙ্গা স্টেশনে দুষ্কৃতীদের গুলিতে মারা যায় শুটিয়া প্রতিবাদী মঞ্চের সম্পাদক ও শিক্ষক বরুণ বিশ্বাস। সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। গ্রেপ্তার করা হয় 9 জনকে। জেলে থাকাকালীন মারা যায় একজন, বাকিরা আবার জামিনে মুক্ত। এই অবস্থায় তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছিল পরিবার। বরুণ বিশ্বাসের দিদি উর্মিলা দে বিশ্বাসের অভিযোগ, যেখানে বরুণ গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন তার কাছে তৃণমূলের একটি কার্যালয় ছিল। সেখান থেকে কয়েকজন মানুষকে হুমকি দিয়েছিল যাতে কেউ বরুণকে উদ্ধার করতে না যায়। প্রায় 40 মিনিট পর কয়েকজন পরিচিত ব্যক্তি তাকে উদ্ধার করে গোবরডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও দাবি করেছেন, মূল চক্রান্তকারীদের আড়াল করা হয়েছে, এমনকি সরকারি আইনজীবী তাদের সাহায্য করেনি। তাকে চাকরির টোপ দেওয়া হয়েছিল, তা না মানায় ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ তার। উর্মিলা বলেন, এই মামলাটি সিআইডির হাতে গেলেও তদন্তকারীরা কোনোদিন আমাদের পরিবারের সঙ্গে কথা বলেনি। তৃণমূল সরকার সম্পূর্ণভাবে বরুণ খুনের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। বরুণের দাদা অসিতের দাবি, ভাইয়ের মৃত্যুর পর আমার থেকে একটা সাদা কাগজের স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছিল। যে অভিযোগপত্র নিয়ে তদন্ত শুরু হয় সেই অভিযোগপত্রটি আমার লেখা ছিল না। জ্যোতিপ্রিয় মল্লিক বা অন্য তৃণমূল নেতাদের নাম উল্লেখ করা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাটি বর্তমানে বনগাঁ আদালতে বিচারাধীন। অসিত বিশ্বাসের আবেদনপত্রটি সিআইডির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আসল চক্রান্তকারীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। বালিকাকে 3 মাস বাড়িতে আটকে গণধর্ষণ, তারপর লোক দেখানো বিয়ে, মাটিকাড়ায় ধৃত তৃণমূল নেতার 2 পুত্র। নির্যাতিতার পরিবারের লোকজন পঞ্চায়েত সদস্যের বাড়ি গিয়ে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেছেন। তখন তাদের মাথায় বন্দুক থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় 3 মাস ধরে এক নাবালিকাকে বাড়িতে বন্দি করে বারংবার ধর্ষণ এবং ইচ্ছার বিরুদ্ধে বিয়ের অভিযোগ শিলিগুড়ির মাটিকাড়া থানা এলাকায়। মূল অভিযুক্ত 2 জন, তারা সম্পর্কের সহোদর এবং তৃণমূল নেতার পুত্র। লিখিত অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি মহকুমা পরিষদের মাটিকাড়ায় দীর্ঘ 3 মাস ধরে এক নাবালিকাকে বাড়িতে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মূল অভিযুক্তরা মাটিকাড়ার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের 2 পুত্র। 15 বছরের এক নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তারা আটকে রেখেছিলেন বলে অভিযোগ। দিনের পর দিন বন্ধুদের নিয়ে মেয়েটিকে শারীরিক নির্যাতন করা হয়। তারপর মামলা থেকে বাঁচতে নাবালিকাকে লোক দেখানো বিয়ে করেছিলেন পঞ্চায়েত সদস্যের এক পুত্র। এখানেই শেষ হচ্ছে না অভিযোগ। বিয়ের পরে নাবালিকার উপর অত্যাচার শুরু করেন তৃণমূল নেতার পুত্ররা। পঞ্চায়েত সদস্যের পুত্রদ্বয়ের সঙ্গে তাদের বন্ধুরাও ওই কিশোরীকে ধর্ষণ করতেন বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের লোকজন পঞ্চায়েত সদস্যের বাড়ি গিয়ে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেছেন। তখন তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গত 3 মাস ধরে ওই নাবালিকা একাধিকবার পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে পালিয়েছে, কিন্তু তাকে আবার তুলে নিয়ে গিয়েছে অভিযুক্তরা। নির্যাতিতার পরিবারের দাবি, তারা পুলিশের সাহায্য চেয়েও পায়নি। একাধিকবার থানায় লিখিত অভিযোগ দায়েরের চেষ্টা করা হয়েছে, কিন্তু অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। রাজ্যে নতুন সরকারের আমলে ওই তৃণমূল নেতা এবং তার পুত্রদের বিরুদ্ধে সরব হয়েছে তারা। সম্প্রতি মেয়েকে উদ্ধার করে তারা বাড়ি নিয়ে গিয়েছে। মাটিকাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পঞ্চায়েত সদস্যের 2 পুত্রকে গ্রেপ্তার করা হয়। কিন্তু বুধবার ওই কথা লোক জানাজানি হতেই শুরু হয় উত্তেজনা। তৃণমূল নেতা এবং তার পুত্রদের শাস্তির দাবি জানিয়ে এবং পুলিশের উপর ক্ষোভ উগরে মাটিকাড়া থানা ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। নির্যাতিতার দাবি, মাস 3 ধরে পঞ্চায়েত সদস্যের 2 পুত্র তাকে ধর্ষণ করেছেন। তাদের বন্ধুরা এক দিন তাকে যৌন হেনস্থা করেছেন। ওই নাবালিকার কথায়, আমার মা আমাকে একাধিকবার ওই বাড়ি থেকে বার করে আনার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। মেরে ফেলার
হুমকি দেওয়া হয়েছে, আমার ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখানো হয়েছে। পরিবার সব জেনেও কিছু করতে পারেনি। এবার কোনো মতে আমি পালিয়ে আসতে পেরেছি। পুলিশের কাছে অভিযোগ করেছি। এই নিয়ে পুলিশ এখনই বিস্তারিতভাবে কিছু বলেনি। তবে মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছিল। তাদের বিরুদ্ধে বাল্যবিবাহের মামলা সহ ধর্ষণ এবং পক্সো আইনে মামলা রুজু হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে পুরো ঘটনা জানতে চাইছে তদন্তকারীরা। জামিন পেলেন না উদয়ন, তোলাবাজির সঙ্গে যুক্ত হলো নতুন মামলা। আবার 6 দিনের জেল হেফাজত প্রাক্তন মন্ত্রীর। আদালত সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 406, 420, 384, 120B ইত্যাদি ধারায় মামলা রুজু হয়েছে। উদয়ন গুহের বিরুদ্ধে যুক্ত হলো নতুন অভিযোগ। জামিন মিলল না প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। বুধবার তাকে কোচবিহার আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক আগামী 29 জুন পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে জুড়েছে নতুন মামলা। সরকারি আবাস যোজনায় উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল দিনহাটার বিধায়ক উদয়নের বিরুদ্ধে। কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় প্রবীণ রাজনীতিককে। গত 18 জুন তাকে দিনহাটা আদালতে তোলা হয়েছে। সেদিন আদালতে জড়ো হন প্রচুর মানুষ। জনতার রোষের মুখে পড়েন প্রাক্তন মন্ত্রী উদয়ন। থানা থেকে বার করে আদালতে নিয়ে যাওয়ার পথে উদয়নের গায়ে পচা ডিম, কাদা থেকে ছেঁড়া জুতো ছোড়া হয়। এর আগে প্রাক্তন মন্ত্রীকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। তার মেয়াদ শেষ হতে বুধবার আবার উদয়নকে আদালতে হাজির করায় পুলিশ। আদালত সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 406, 420, 384, 120B ধারায় মামলা রুজু হয়েছে। দিনহাটা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন বলেন, গত 18 জুন প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে সরকারি আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার মামলায় আদালতে তোলা হয়েছিল। আজ নতুন করে এই মামলার সঙ্গে একটি নতুন মামলা যুক্ত হয়েছে। উদয়ন গুহের বিরুদ্ধে শিশু মঙ্গল সমিতির নামে দিনহাটার সাধারণ মানুষ থেকে শিক্ষক এবং ব্যবসায়ীদের কাছে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। 2021 সালে নির্বাচনের পর যারা বিরোধী রাজনৈতিক দলের কর্মী বা নেতা ছিলেন তাদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে টাকা আদায় করেছেন। তিনি আরও বলেন, বেশি টাকা তুলে কম টাকা রসিদ দেওয়া হয়েছে। উদয়ন গুহের বিরুদ্ধে এই ঘটনায় আলাদা একটা মামলা রয়েছে। তার সঙ্গে সঙ্গে শিশু মঙ্গল সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে মোট 14 জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে অন্যতম সাবির শাহ চৌধুরী, বিশ্বধর, বিদ্যুৎ কমল সাহা, সুব্রত নাহা, পুলক বোস, বিভাস সরকার, জয়দীপ ঘোষ, মনসুর আলী, পঙ্কজ মহন্ত, মুস্তাফা খান্দাকার, রূপাদেব, পার্থ সাহারা। আদালত সূত্রেও জানা গিয়েছে, এই মামলার প্রাক্তন মন্ত্রীকে পুলিশ তাদের হেফাজতে চেয়েছিল। তবে নিজের শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে জামিন চেয়েছিলেন উদয়ন। শেষমেশ আগামী 29 জুন পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজকের মতন সংবাদ এই পর্যন্তই। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।